সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার। এরপর জানাবো আজ আবু সাইদের বাড়িতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানিয়ে দেব মেঘনায় ঘুরতে গিয়ে নৌকাডুবি নিখোঁজ 2। আরও জানাবো সাবেক সরকার প্রধান সহ জুলাই হত্যাকাণ্ডের সবার বিচার হবে বললেন আসিফ নজরুল। এরপরেই জানাবো দাম কমলেও রাজশাহীর আলুর বাজারে স্বস্তি নেই। আর সর্বশেষে জানাবো সেপ্টেম্বরেই সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতার হলেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। বুধবার 14 আগস্ট ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা সদর থানার ওসি AK-M মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে সোমবার 12 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। 3 মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরা অবস্থায়ও মেরেছে। এদেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন ওইভাবেই থাকেন। এদিকে আজ আবু সাইদের বাড়িতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও গেছেন। জানা গেছে আজ বেলা 11টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে যান মির্জা ফখরুল, যেখানে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের খোঁজ খবরও নেন তিনি। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু গণমাধ্যমকে বলেন, বিএনপির মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মাঠে কাজ করেছে। প্রসঙ্গত, গত 16 জুলাই দুপুর 2:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। 9 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার ছোট। এদিকে মেঘনায় ঘুরতে গিয়ে নৌকাডুবি নিখোঁজ 2 জন। চাঁদপুরে মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নববধূ সহ 2 জন নিখোঁজ রয়েছেন। এ সময় মাঝি সহ 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট রাত 8টায় মেঘনার মোহনায় প্রবল ঘূর্ণিস্রোতে এই ঘটনা ঘটে। নিখোঁজেরা হলেন মতলব দক্ষিণ উপজেলার চর মুকুন্দি এলাকার উম্মে হানি ও নববধূ ফাহিমা আক্তার। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনায় একটি ইঞ্জিন চালিত নৌকায় চালক সহ 6 জন তারা ঘুরতে যান। এ সময় নদীর মোহনায় প্রবল স্রোতে ওই নৌকা সহ সবাই ডুবে যায়। পাশে আর একটা ট্রলারে থাকা লোকজন 3 জনকে জীবিত উদ্ধার করেন। নৌকার মাঝি সাঁতরে তীরে ওঠেন। তবে এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে নববধূ সহ 2 জন। চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ মুসলিম মিয়াজি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় রাতে অভিযান স্থগিত করা হয়। বুধবার 14 আগস্ট সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সাবেক সরকার প্রধান সহ জুলাই হত্যাকাণ্ডের সব বিচার হবে বললেন ডক্টর আসিফ নজরুল। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার 14 আগস্ট সচিবালয়ে প্রেস কনফারেন্সে সব বলেন তিনি। এ সময় আসিফ নজরুল বলেন, গণ আন্দোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু পুলিশ মাঠে না থাকায় সেটা হয়নি। তিনি জানান, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সারা দেশে সব মামলা প্রত্যাহার করা হবে। একই সাথে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামের মামলা এবং মাহমুদুর রহমানের মামলা আগামীকালকেই উইথড্র করা হবে। সাবেক সরকার প্রধান সহ এসব হত্যাকাণ্ডের সাথে যাদের নাম আসবে সবার বিচার হবে বলেই স্পষ্টতই জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা।
তিনি বলেন, আসামিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিচার হবেই। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের জন্য পৃথিবীর যে দেশ থেকেই বিশেষজ্ঞ আসতে চায় তাদেরকে আসার সুযোগ দেওয়া হবে। উপদেষ্টা বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিসের সব নিয়োগ দলীয় ভিত্তিতে হয়েছে, সেগুলোও ঠিক করার চেষ্টা চলছে। সব বিচার বিভাগের কর্মকর্তার দেশে বিদেশি সব সম্পদের হিসাব আগামী 10 কর্মদিবসের মধ্যেই দিতে হবে। আসিফ নজরুল বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। এক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতাও নেওয়া হবে। আইন উপদেষ্টা আরো বলেন, যাদের আদেশে সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের মধ্যে যারা সর্বোচ্চ ব্যক্তি ছিল তাদেরকেও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। এদিকে দাম কমলেও রাজশাহীর আলুর বাজারে স্বস্তি নেই। দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজশাহীর আলুর বাজারে। পাইকারি বাজারে প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা কমলেও তা যৌক্তিক নয় বলছে ক্রেতারা। এদিকে দাম কমায় হিমাগর থেকে আলু বের করছে না মজুতকারীরা। সরকার পতনের পর থেকে রাজ কোল্ড স্টোরেজ আলু বেচাকেনা বন্ধ করে দিয়েছে। জেলার সবচেয়ে বড় হিমাগারে 4,20,000 বস্তা আলু মজুদ থাকলেও মজুতকারীরা বিক্রি বন্ধ রেখেছে। ব্যবসায়ীরা বলেন, আলু উৎপাদন সহ সংরক্ষণ খরচ বেশি হওয়ায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। আর কৃষকের কাছ থেকে কেনা শুরু করে বাজারে বিক্রির দামে ভারসাম্য নেই। লোকসান দিয়ে তো আর ব্যবসা করা যায় না। পপা উপজেলার বেঙ্গল কোল্ড স্টোরেজ সহ কয়েকটি হিমাগার থেকে বাজারে অল্প পরিমাণে আলু সরবরাহ থাকলেও জেলার 38টি হিমাগারের বেশিরভাগই বন্ধ। ব্যবসায়ীরা জানান, সরকার পতনের আগে পাইকারি বাজারে 55 টাকা ও খুচরা বাজারে আলু 60 টাকা দরে বিক্রি হয়। বর্তমানে 5 টাকা কমে প্রতি কেজি আলু পাইকারি 50 আর খুচরা 55 টাকা। এ কারণে বিক্রি বন্ধ রেখেছে তারা। ভোক্তারা জানান, বেশি মুনাফার আশায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করেছে অসাধু সিন্ডিকেট। আর মনিটরিং এ থাকা শিক্ষার্থীরা বলছে, খুচরা বাজারে আলুর সর্বোচ্চ দাম প্রতি কেজি 50 টাকা হওয়া উচিত। রাজশাহীর কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বাজারে চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা আলু সরবরাহ করছেন না। বাজারে সবসময় একটা গ্যাপ থাকছেই, যে কারণে আলুর দামও কমছে না। রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেছেন, বাজারে স্বচ্ছতা আসলে দামেও ইতিবাচক প্রভাব পড়ে। আর বাজার স্থিতিশীল রাখতে আমাদের কাজ চলছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এই বছর 9 লাখ টন আলু উৎপাদন হয়েছে। আর আলুর চাহিদা বার্ষিক 80,000 টন। এদিকে সেপ্টেম্বরেই সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। সেপ্টেম্বরেই পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা। আগামী মাসে দলীয় নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নেতা হিসেবে পুনরায় নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার 14 আগস্ট টোকিওতে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে কিসিদা বলেন, এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখের জন্য সময় এসেছে এবং তিনি তাদের নেতৃত্বকে পুরোপুরি সমর্থন করবেন। কিসিদা সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে জনগণকে দেখাতে হবে যে এলডিপি পরিবর্তন হচ্ছে এবং দলটি একটি নতুন এলডিপি। স্বচ্ছ নির্বাচন জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন এলডিপির জন্য স্বচ্ছ ও মুক্ত নির্বাচন এবং অবাধ ও জোরালো বিতর্ক জরুরি। এলডিপি পরিবর্তিত হবে তা দেখানোর সবচেয়ে সুস্পষ্ট প্রথম পদক্ষেপটি হলো আমার সরে যাওয়া। আমি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। কিসিদা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে তার নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন। ফুমিও কিসিদা 2021 সালের সেপ্টেম্বরে 3 বছর মেয়াদের জন্য দলীয় সভাপতি নির্বাচিত হন এবং এরপরেই একটি সাধারণ নির্বাচনেও জয়ী হন। এছাড়াও কিসিদা পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।